ভার্সিটি এই ইউনিটের ফুল একটা গাইডলাইন প্রিপারেশন নিয়ে আমি অনেকদিন ধরে ভিডিও বানানোর প্ল্যান করছিলাম, স্ক্রিপ্টও রেডি করেছি। বাট আজকে কাকতালীয় ভাবে আমার অফিসে মিল্টন, তোমাদের সবার প্রিয়, এবং আতা ভাইয়াও চলে আসছে। তো দেখা গেল যেহেতু আমরা তিনজন একসাথে ছিলাম, তাই থট যেহেতু আমি ফিজিক্স পড়াই, মিল্টন কেমিস্ট্রি পড়াই, আতা ম্যাথ পড়ায়, আর আমরা সবাই আসলে ভার্সিটি এই ইউনিট নিয়ে গত কয়েক বছর ধরে কাজ করছি। সো আই থট ওয়াই নট উই মেক আ কমপ্লিট ভিডিও যেখানে আমরা সবাই মিলে তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো। সো এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর তুলনায় একটু ক্যাজুয়াল একটা কনভারসেশন টাইপের হবে, বাট আই ক্যান গ্যারান্টি ইউ তুমি এর থেকে বেটার এবং এর থেকে অথেন্টিক গাইডলাইন ভিডিও আসলে পাবা না। যে আসলে তুমি যদি ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি কিভাবে প্রিপারেশন নিবে। তো আমরা টোটাল আজকে ভিডিওতে 7টা টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট আমরা কথা বলবো যে আসলে কাদের এইবার এই ইউনিটের প্রিপারেশন নেওয়া উচিত। নাম্বার 2, আসলে অনলাইন অফলাইন যেহেতু এখন দুটো সুবিধাই আছে, কোন ধরনের সুবিধা নিলে বা কোন টাইপের কোর্সগুলো নিলে তোমার জন্য বেটার। নাম্বার 3, সিলেবাস কত মাসে শেষ হওয়া উচিত এবং কতদিন তোমার রিভিশন দেওয়া উচিত, অর্থাৎ তোমার টাইমলাইন কি হবে সেটা নিয়ে তোমাকে একটা ভালো গাইডলাইন দিব। নাম্বার 4, আমরা চেষ্টা করব অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রে এক্সামটা তুমি কোন জায়গায় দিবা, আসলে এক্সামের ব্যাপারে তোমার কি কি জিনিস মাথায় রাখতে হবে সেই ব্যাপারে একটা আইডিয়া দিব। নাম্বার 5, ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে অর্থাৎ তুমি কিভাবে পড়বা, কোন কোন ম্যাটেরিয়াল গুলোকে ফলো করবা সেটা নিয়ে একটা আইডিয়া দিব। নাম্বার 6, আমরা আইডিয়া দিব যে তোমার অপশন প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ মনে করো ডিইউ তারপরে জেইউ, কোনটার পরে কোনটার প্রায়োরিটি তোমাকে দেওয়া উচিত, কিভাবে তুমি প্রিপারেশন গুলো নিবা। এন্ড ফাইনালি অফকোর্স অপশনাল এর ক্ষেত্রে তুমি কোনটা দাগাবা। যেমন অনেক আছে বায়োলজি না দাগিয়ে বাংলা দাগাতে চায়, জিএসটির ক্ষেত্রে মনে হয় আবার একটা ডিফারেন্ট একটা অ্যাডভান্টেজ আছে যেটা আমি এতদিন ভালোভাবে জানতাম না, মিল্টন এসে আমাকে বললো। তো আমরা এই 7টা টপিক নিয়ে আজকে তোমাকে একটা ফুল ফ্লেশ যে গাইডলাইন ভিডিও দেবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমি জানি তোমরা অনেকে এবার 24 ব্যাচের কিন্তু বেশ কনফিউশনে আছে যে কিভাবে তোমার প্রিপারেশন নিবা। তো আশা করি আমাদের তিনজনের গাইডলাইনের মাধ্যমে তোমরা প্রপারলি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। প্রথমটা স্টার্ট করি, সেটা হচ্ছে কাদের আসলে এই ইউনিটে প্রিপারেশন নেওয়া উচিত। এই ক্ষেত্রে আমরা সবাই মিলে আসলে মনে করলাম যে প্রবাবলি 2টা জিনিসে ফোকাস করা উচিত। আমি প্রথমটা বলবো, পরেরটা আতা তোমাদের সাথে শেয়ার করবে। তো নাম্বার 1, আমার কাছে মনে হচ্ছে এইবার অনেক স্টুডেন্ট আছে 24 ব্যাচে যাদের বেসিক দুর্বল। এটা আমি জেনারেলি 23 ব্যাচেও খেয়াল করেছি, বাট 23 ব্যাচে আমি পাই নাই, বাট 24 ব্যাচে আমার কাছে মনে হচ্ছে একটা ওয়াইড স্প্রেড ফেনোমেনা। নানাবিধ কারণে আসলে তোমাদের বারবার পড়াশোনা গ্যাপ করার কারণে তোমাদের অনেকের বেসিক দুর্বল আছে। অনেকের দেখা গেছে 5 থেকে 6টা বড় বড় চ্যাপ্টার পড়া হয় না পিসিএম এর। সো ইন দ্যাট কেস প্রবাবলি তোমাদের জন্য, যদি তোমার মনে হয় বেসিক দুর্বল আছে, ইন দ্যাট কেস তোমাদের আসলে ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশনটা নেওয়া উচিত, যেটা তোমার জন্য সেফার হবে। আরেকটা প্রবলেম হচ্ছে অনেকের এবার ইঞ্জিনিয়ারিং এ মার্কস আসবে না। এখন কিভাবে মার্কস আসবে না বা ক্রাইটেরিয়া কি হবে সেটা ব্যাপারে আতা তোমাদের ভালো বলতে পারবে। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিং এর ক্রাইটেরিয়া বলতে আমরা আসলে যে জিনিসটা বুঝতেছিলাম যে 2019-এর পর থেকে, এইচএসসি 19-এর পর থেকে 20 সালে যখন অটো পাস দিয়ে দিল, তারপর থেকে কিন্তু আসলে বুয়েটের বারবার করে ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ হয়েছে, এন্ড সিকের ওয়েটের ক্ষেত্রেও কিন্তু বারবার করে ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে। সো 24 ব্যাচ তোমরা কিন্তু আবার 7টা পরীক্ষা দেওয়ার পরেও বাদ বাকি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু অটো পাসই পাইতেছো। তো সেই ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা আসলে কিরকম হবে, কেউ কেউ বলতেছে যে জেএসসি থেকে 25%, এইচএসসি এসএসসি থেকে হচ্ছে 75%, এরকম মার্ক নিয়ে তারপর তোমার এইচএসসি রেজাল্টটা হবে। তো এখানে তোমার প্রিভিয়াস রেজাল্টটা কিন্তু তুমি জানো যে তোমার বুয়েটে কিরকম ক্রাইটেরিয়া চাইতে পারে। লাইক তোমার যদি এইচএসসি তে জিপিএ 5ই না আসে বা তুমি যদি এ প্লাসই না পাও, সেই ক্ষেত্রে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা লস প্রজেক্ট, কারণ অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু অলমোস্ট সেম ক্রাইটেরিয়াই থাকবে। আইইউটি থেকে শুরু করে বাদ বাকি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আছে সবগুলোতেই কিন্তু মোটামুটি সেম ক্রাইটেরিয়া। সো যদি এই জিপিএ এর ক্রাইটেরিয়াটুকু অ্যাটলিস্ট ফিল আপ না হয়, তাহলে আমার মনে হয় যে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা অ্যাভয়েড করে ভার্সিটি প্রিপারেশনটা নেওয়া উচিত। আচ্ছা, আমি এই ক্ষেত্রে মিল্টন, তোমার যদি কোনো আইডিয়া থাকে যে আসলে কাদের এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি ধরনের চেঞ্জ আসতে পারে। আপনাদের দুজনের সাথে আমি পরিপূর্ণভাবে একমত যে এই জায়গাতে যদি তুমি সেলফ কনফিডেন্স না পাও যে আমি ভালো করব এবং আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং একটা সুযোগ আছে, সেক্ষেত্রে সরাসরি ভার্সিটিতে চলে যাওয়া উচিত। কারণ ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত প্রবলেম গুলা সলভ করা হয় কোচিং এর সময়, ওইগুলা আমার ভার্সিটি কিন্তু লাগে না। তো তুমি যখন ভার্সিটির জন্য টার্গেট করবা, তখন তুমি ভার্সিটি লেভেলেই খেলবা এবং এক্সট্রা কন্টেন্ট গুলো তুমি বাদ দিয়ে ট্রাই করবা। আর যখন তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে ছুটতেছো, তখন তুমি ওই এক্সট্রা কন্টেন্ট গুলো কনজিউম করা শুরু করছো। আবার যখন তুমি পরীক্ষা দিবা, তখন যে দেখা যাচ্ছে ওটা লাগতেছে না, যখন যদি তোমার ক্রাইটেরিয়া ফিল আপ না হয়। তো সেই ক্ষেত্রে এই যে 2 নৌকায় পা দিয়ে যদি যাই এবং আমি ইঞ্জিনিয়ারিং এর কন্টেন্ট গুলো কনজিউম করি, দেন আমি শুধু ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছি, ওই মোমেন্টে আমার জন্য একটা কি বলবো, একটা ঝামেলা হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, গুড, নাইস। আমরা ফার্স্ট টপিকটা কভার করলাম। সেকেন্ড টপিকে আসি, সেটা হচ্ছে অনলাইন আর অফলাইন কোন জায়গায় পড়া ভালো। এটার আগেই বলে নিই যে আসলে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি নিজে অফলাইনে স্পন্দনে পড়াই,
অনলাইনে আমি হালকেনস্টাইনের সাথে জড়িত, এদিকে হচ্ছে যে মিল্টন আবার হচ্ছে যে ব্যাটেল অফ বায়োলজির সাথে জড়িত, আতা সবকিছুর সাথে জড়িত। টেকনিক্যালি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আসলে আমরা যখন তোমাকে একটা আইডিয়া দিব, আমরা কোনো পার্টিকুলার প্ল্যাটফর্মের প্রতি বায়াস হয়ে দিব না, আমরা তোমাকে একদম যেটার সত্য কথা, যেটা অথেন্টিক, এক্স্যাক্টলি আমরা সেটাই হচ্ছে প্রপারলি বলবো। সো প্রথমে চলে আসি যে কি কি পয়েন্ট কভার করা উচিত। আমার কাছে মনে হয় যদি তোমরা অনলাইন বা অফলাইন যেটাতেই যেতে চাও, এটা আমার পার্সোনাল মতামত, যে আমার কাছে মনে হয় যে আসলে অফলাইনেই বেশি ফোকাস করা উচিত যদি তুমি অ্যাফোর্ড করতে পারো এবং তোমার আশেপাশে অফলাইনের ভালো কোচিং সেন্টার থাকে। এক্ষেত্রে অবশ্যই আমার সাথে আতা এগ্রি করলেও মিল্টন এগ্রি করো না, রাইট? আমি এগ্রি করি। আসলে এগ্রি করার ক্ষেত্রে আমার মনে হয় যে অফলাইন এবং অনলাইনের ভিতরে একটু ক্যাটাগরাইজ করা উচিত। তোমার যদি হচ্ছে এইচএসসি লেভেলে পড়াশোনা অনেক ভালো থাকে, বেসিক ভালো থাকে, দেন ইটস ওকে, তুমি অফলাইন ক্লাসগুলো ধরতে পারবা। আমার যেটা বেসিক মনে হয় যে অফলাইন ক্লাসগুলো কখনোই 2 ঘন্টার উপরে বেশি ডিউরেশনের হয় না, কিন্তু একটা ফিজিক্স ক্লাস বা কেমিস্ট্রি ক্লাসে দেখা যাচ্ছে একজন টিচার যদি সে অনেক বেশি এক্সপিরিয়েন্স টিচার হয়, তার কিন্তু টপিক সংখ্যা অনেক বেশি, টাইপ ওয়াইজ দেখা যাচ্ছে 12 থেকে 13টা 14 15 টাইপ পড়াচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে 17 18টা টপিকও চলে আসে। তো সেই ক্ষেত্রে সে চেষ্টা করবে যে এতগুলা কন্টেন্ট সে খুব দ্রুত সময় ডেলিভারি করতে। এখন তোমার যদি এসএসসি তে বেসিক খারাপ থাকে, তুমি ধরতে পারবে না, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনলাইন বেটার। অনলাইনে তুমি একটা জিনিস যতক্ষণ না বুঝতেছো, তুমি এটা বারবার পজ করে নিজের মতো করে টাইম নিয়ে পড়তে পারছো। বাট অফলাইন ক্লাসে তুমি তখন না পারবা নোট করতে, না পারবা বুঝতে। এবার তুমি যদি নোটও না করতে পারো, না বুঝো, বাসায় যে দেখবা তোমার আবার সেই অনলাইনের সহযোগিতায় নেওয়া লাগে। এক্স্যাক্টলি। তো তোমার একটা কি ডাবলিং হয়ে যাচ্ছে, ওখানেও টাইম ওয়েস্ট হচ্ছে, ওটা টাইম ওয়েস্ট হচ্ছে। সব মিলে ফাইনালি তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, প্র্যাকটিসের টাইমটা কিন্তু কম পাচ্ছ। সো এই ক্ষেত্রে ক্যাটাগরাইজ করলে আমার মনে হয় যে তোমার জন্য বেটার কোনটা হবে, তোমার নিজেকে ডিসিশন নেওয়া উচিত যে আমার জন্য এটা অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আমার কাছে মনে হয় মিল্টন খুব প্রপারলি বুঝাই দিছে যে যাদের আসলে প্রিপারেশন মোটামুটি ভালো তাদের জন্য হচ্ছে যে অনলাইন বেটার, আর যাদের তাদের জন্য অফলাইন বেটার। যাদের প্রিপারেশন ভালো না, অর্থাৎ তোমার ইনডেপথ ক্লাস লাগবে, তার জন্য হচ্ছে অফলাইন বেটার। আমার আরেকটা আইডিয়া আছে, একটু অপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আসলে কিন্তু উপরে প্রেসার না থাকলে পড়ার প্রতি ফোকাসটা আসলে খুব বেশি একটা আসে না। অনলাইনে যেটা হয় যে প্ল্যাটফর্ম গুলোর থেকে রুটিন দিয়ে দিতেছে, বা তুমি পার্সোনালিও কারো কাছে পড়তেছো, সে তোমাকে রুটিন দিয়ে দিচ্ছে, ক্লাসগুলো লাইভে যাচ্ছে, তুমি ক্লাসে অ্যাটেন্ড করলে করতেছো, আর নাইলে এটা পরে করবো, এই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো ফালায় রাখা হয়। বাট অফলাইনের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তোমার নাই। তোমার যতই ব্যস্ততা থাকুক, শরীর খারাপ থাকুক, যদি ওই ডেডিকেশনটুকু থাকে যে আমার চান্স পাইতে হবে, তুমি কিন্তু অফলাইন ক্লাস ঠিকই অ্যাটেন্ড করবা। অনলাইনের ক্ষেত্রে কিন্তু তোমার একটু ঢিলামি থাকার সম্ভাবনা থাকে। সো এই জায়গাগুলোতে তুমি হচ্ছে একটু নিজের প্রতি জাস্টিফিকেশন করতে হবে যে আমি নিজে আসলে কোন দলের মধ্যে পড়তে। আচ্ছা, আমি যদি একটু সামারাইজ করি তাহলে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ক্লাসের যদি তুমি বলো যে আসলে ডিউরেশন কত হওয়া উচিত, আমার কাছে মনে হয় অফলাইনে তো আসলে প্রত্যেক সাবজেক্টের প্রত্যেকটা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি জেনারেলি যেটা অফলাইন সিস্টেমে হয়, যে প্রতিটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে একটা করে ক্লাস হয় উইকে। সো আমার কাছে মনে হয় এখানে সমস্যা আসলে 2টা ক্লাস হওয়া উচিত। তো ওই জায়গায় আই গেস অনলাইনটা ক্যান বি আ ভেরি ক্রুশাল পার্ট, যেখানে অনলাইনে তোমাদের হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের জন্য 2 ঘন্টা টোটাল 4 ঘন্টার হচ্ছে যে ক্লাস হবে। আমি অলরেডি এভাবে একটা কোর্স প্ল্যান করতেছি, তোমরা সবাই মিল্টন এবং আতা ভাইয়াকে হচ্ছে যে কনভিন্স করে আমার সাথে জয়েন করতে, তাহলে ভালো হবে। বাট আমার ফিজিক্স কোর্স লঞ্চ হবে, দ্যাটস ফর শিওর। ওটা আমি অলরেডি তোমাদেরকে লিংকে ডেসক্রিপশনে দিয়েও দিব। বাট ওদের হচ্ছে যে আমরা মনে হয় যে এটা একটু স্টুডেন্টদের ডিমান্ডের উপর ছাড়তে পারি, যে ওরা যদি চায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে হবে, নাইলে হ্যাঁ ওরা যদি রাজি হয় তাহলে হচ্ছে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আসবো, ম্যাথ আর কেমিস্ট্রি নিয়ে আসবো। যাই হোক, সেকেন্ড সেটা হচ্ছে যে পার্সোনালিজ একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। মনে করো যে যেটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা যে অফলাইনে এত হিউজ স্টুডেন্ট, লাইক 140 জন 150 জনের ক্লাসরুম, ওটার তুলনায় এখন অনলাইনেও সেম ইস্যু হয়ে গেছে, অনলাইনে আরো বেশি ক্লাস করে, আরো বড় সমস্যা হয়ে গেছে, 1500 2000। এই ক্ষেত্রে যদি আসলে এমন কোনো টিচার পাওয়া যায় যেখানে অ্যাটলিস্ট তোমাকে একটু পার্সোনালাইজ ভাবে তোমাকে সুবিধাটা দিতে পারতেছে, তাহলে তার কাছে যদি অনলাইনে পড়ো, অ্যাকচুয়ালি এখানে একটা বেটার সার্ভিস পাবা। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অনেকে অনলাইন অফলাইন মিক্স করে, এটা আসলে আমার পার্সোনালি ফেভারিট। এবং কিন্তু সমস্যা হচ্ছে অনেকে এখানে একটা প্যারা আছে, সেটা হচ্ছে বাঙালি তো আমরা টাকা দিছি, ফুল উসুল করতে হবে না, সো দুইটাই পড়বো, দুমায় পড়বো, দুইটার আবার দুইটা রুটিন। আমি এখানে যেটা সাধারণত সাজেস্ট করি সেটা হচ্ছে, এটা আমার পার্সোনাল মতামত, ওরা ডিফার করতে পারে, যে অফলাইনে তুমি ফুললি ফোকাস করবা, অনলাইনের আর্কাইভ ক্লাস থেকে তুমি হচ্ছে যে তোমার অফলাইন রুট অনুযায়ী ক্লাস করে যাবা। বিকজ আসলে অনলাইনে ক্লাসে এমন না যে কন্টেন্ট খুব আহামরি চেঞ্জ হয়ে যায় প্রতি বছর, সো দ্যাট ইজ লাইক সাফিসিয়েন্ট ইনাফ। এখন চলে আসি পরের কোশ্চেন, এটা তোমাকে আতাই অ্যান্সার করবে, যে সিলেবাস আসলে কত মাসে শেষ হওয়া উচিত? আচ্ছা, সো ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের সময়টা একটু বেশি থাকে, নরমালি যেটা হয় বুয়েট আর মেডিকেল হয়তো আগে হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটি তারপরে হয়, আর অন্যান্য ভার্সিটি গুলা জিএসটি, কৃষি, এগুলো আরো অনেক পরে হয়। সো আমার যতটুকু মনে হয় যে ভার্সিটি এ ইউনিট যদি টার্গেট থাকে বা গুচ্ছ যদি টার্গেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করে আরো 1 মাস সময় রাখা উচিত হাতে রিভিশনের জন্য। এরপর যদি পরীক্ষা পিছাইতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সময় বাড়তে পারে, বাট 3 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলানো উচিত। আচ্ছা, নাইস।
মিল্টন, তোমার কাছে 4 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে অনলাইন আর অফলাইন এর মধ্যে কোন মানে ফরম্যাটে এক্সাম দেওয়াটা বেটার, মানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে কোনটাকে প্রায়োরিটাইজ করবে? পার্সোনালি আমি আগেও বলছি এই কথা যে এক্সামের ক্ষেত্রে আমাদের অফলাইন অলওয়েজ বেস্ট। কেন? কারণ হচ্ছে অফলাইনে যখন আমরা একটা ক্লাসরুমে যাই, ক্লাসরুমে হচ্ছে আমার আশেপাশে 40 জন 50 জন মানুষ থাকে, তাদের ডিফারেন্ট ফেস, নতুন ফেস, ওই সময় আমাদের একটা মেন্টাল প্রেশার আসে। ওই প্রেশারটা হ্যান্ডেলিং করা, নতুন পরিবেশে যে বারবার এক্সাম দিয়ে প্রেশার যদি হ্যান্ডেল করতে আমি শিখে যাই, ফাইনালি যখন আমি বিভিন্ন শহরে যে পরীক্ষা দিব, ওই প্রেশারটা তো হ্যান্ডেল করা একটু হলো ইজি হবে। তারপর হচ্ছে যে নার্ভ কন্ট্রোল করা, পরীক্ষার হলে নার্ভ কন্ট্রোল করা, তুমি বাসায় বসে রুমে একা পরীক্ষা দিবা, দেখবা অনেকটা ক্যাজুয়াল মনে হবে। কিন্তু যখনই তুমি একটা এক্সাম হলে যাবা, যেখানে 5-6 জন গার্ড থাকবে, কোশ্চেন পেপার দিবে, ওই জায়গাতে নার্ভ কিন্তু অনেকটাই ছেড়ে দেয়। তুমি অনেক ক্ষেত্রে দেখবা যে কন্ট্রোলে নাই, জানা জিনিস ভুল করে ফেলি, আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে অফলাইন এক্সাম গুলো দিলে এই প্রত্যেকটা একটা প্রপার ম্যানেজমেন্টে আসে। সো আমি এই জন্য সবসময় বলি যে অনলাইনে তুমি যদি হচ্ছে এক্সাম দাও, সবসময় বড় প্ল্যাটফর্মকে ফোকাস করো। ছোট মানুষজন দেখবা ছোট ইউটিউবে অনেকে আমাকেই বলে যে ভাই আপনি হচ্ছে এক্সাম নেন না কেন? আমি এখন এক্সাম নিলে তোমাকে ওই সাপোর্টটা দিতে পারবো না, আমার ওই কোশ্চেন নাই, কত বড় কিছু। আর একটা বড় সমস্যা হচ্ছে আমার মনে হয়, আমি যদি কোশ্চেন বানাই এক্সামও নেই, সেটা হচ্ছে যে ওইখানে যে র্যাঙ্কিংটা পাবে ওটা 50 জনের মধ্যে র্যাঙ্কিং, 100 জনের মধ্যে র্যাঙ্কিং, 200 জনের মধ্যে র্যাঙ্কিং। যখন হচ্ছে যে আসলে ও অনেক বড় একটা মানুষের মধ্যে একটা র্যাঙ্কিং পাবে, তখন ও আসলে নিজেকে জাস্টিফাই করতে পারে যাচ্ছে আমার প্রিপারেশন কিন্তু এই স্টেজে আছে। সো দ্যাটস লাইক মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। মানে এটাতে আমাদের তিনজনেরই লস এই কথা বললে, বাট স্টিল ওকে। না তুমি চপ দিয়ে অফ থাকো। এখন হচ্ছে চলে আসি ম্যাটেরিয়ালস, যে আসলে কোন টাইপের ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ফোকাস করা উচিত। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে খুবই সিম্পল, বইয়ের বেসিক, যদি কারো বই ঠিক মতো বেসিক পড়া না থাকে, ইন দ্যাট কেস বইয়ের বেসিকটা পড়া, আর তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এর বেশি আসলে কিছু আমার মনে হয় না লাগে। এটা অনেকে অনেক কিছু বলে, প্র্যাকটিস বুক করতে হবে, কনসেপ্ট বুক করতে হবে, অমুক বুক করতে হবে, তমুক ভাইয়ার বোর্ড বই 4-5টা পড়তে হবে, না হলে জ্ঞান অর্জন করা যাবে না। এসব ভুগি চুগি বলে মার্কেটটাকে নষ্ট করে ফেলছে, কিচ্ছু লাগে না। ট্রাস্ট মি, কোয়েশ্চেন ব্যাংকটা যদি ঠিকমতো তুমি পড়ো তাহলে অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে যায়। বিকজ কোয়েশ্চেন ব্যাংকে বিগত বছরে যে পরিমাণ কোয়েশ্চেন থাকে সবটাই অটোমেটিক কভার হয়, এবং দিন শেষে তুমি যদি বইয়ের বেসিক আগে থেকে জানো তাহলে কোয়েশ্চেন ব্যাংক তুমি নিজে থেকে পারবা। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, যে আসলে তুমি প্র্যাকটিসটা ঠিকমতো পারতেছো কিনা। তোমাদের যদি এখানে আসলে আর কোনো ওপিনিয়ন দেওয়া থাকে। এখন যে কোশ্চেন ব্যাংকগুলো, হ্যাঁ শিওর, না শেষ করো। এখন যে কোশ্চেন ব্যাংকগুলো আছে বাজারে, আমি সব করে অ্যানালাইসিস করে দেখছি, মানে অ্যাসপেক্টের বলো, জয়কলি বলো, উদ্ভাসের বলো, যারা বড় প্রতিষ্ঠান, প্রত্যেকটাতেই যেভাবে সেপারেট করা টাইপ ওয়াইজ, দেন হচ্ছে কোশ্চেন টাইপ ওয়াইজ সেপারেট করা থাকে, যখন ওখানে সামারি করা থাকে যে এই টাইপের ভিতর কি ফর্মুলা আছে, ইনফরমেশন কি কি আছে। সো আমার যদি মেইন বই আগে পড়া নাও থাকে, আমি ওই জায়গাতে সামারিটা পেয়ে যাচ্ছি। সামারিটা পেয়ে গেলে ওখানে মেইন সামারি আমি পেয়ে যাচ্ছি। এরপর ওর ভিতরে দেখা যাচ্ছে প্রত্যেকটা টপিকে 35, 40, 50টা করে কোশ্চেন দেয়া আছে। ওই কোশ্চেনের ভিতরে আরো এক্সট্রা যে সমস্ত ইনফরমেশন গুলা বই বা বিভিন্ন বইতে আছে, ওগুলো কিন্তু চলে আসে। আমি যদি এই জায়গাটাতে 5-6 বার 7 বার 8বার রিভিশন দিতে পারি, যে কোনো প্রকাশনের বই, যে কোনো প্রকাশনের বই আমি যদি 5-6 বার 7 বার 8বার রিভিশন দিতে পারি, আমার সব কিছুই কালেক্ট হয়ে যাচ্ছে। সো ফাইনালি আমি একটা কোশ্চেন ব্যাংক যদি 10 থেকে 12 বার রিভিশন দিতে পারি, বা 5 থেকে 6 বার রিভিশন দিতে পারি, প্রিপারেশনটা এমনি গুছিয়ে যায়, পারফরম্যান্সটাও আসে। বাট আমি যদি মাল্টিপল সোর্স গুলা কালেক্ট করে এটা একটু পড়লাম, এটা একটু পড়লাম, ফাইনালি যেটা হয় পরীক্ষার হলে যে আমাদের ওই যে ভিজুয়াল মেমোরি যেটা আছে, যে আমি ইমাজিন করতে পারা যে এটা আমি ঠিক কোন জায়গায় পড়ছিলাম, এটা কিন্তু আসে না। আমার ক্ষেত্রে মনে হয় যে মাল্টিপল সোর্স ফোকাস না করে একটা সোর্স ফলো করা, দেন যদি মনে হয় যে ওই জায়গাতে কিছু কমতি আছে, দেন আমি যাইতে পারি। আমি এটার ব্যাপারে অবশ্য ভিজুয়াল মেমোরি শুনে আমার একটা গল্প মনে পড়ছে। আমি বুয়েটের অ্যাডমিশন টেস্টে প্রাস থেকে একটা ম্যাথ আসছে। হ্যাঁ, ওই যে ম্যাথটা তোমার চিনবো হয়তো, বা গোলকিপার হচ্ছে 30 মিটার দূরে আছে, কত দৌড়ায় যে বলটা ধরতে পারবে কিনা। তো এটা বুয়েটে কোন এক বছর আগে আসছিল, তা আমাদের সময় রিপিট হয়েছে। আমি সামহাও ম্যাথ আমার মনে পড়ছে না, কেন মনে হচ্ছে জানি না, আমি তো পারি, এবং এই ম্যাথে আমি অনেকবার অ্যান্সার করছি। বোঝে বলো না ভিজুয়াল মেমোরি, আমার এটা চোখে ভাসতেছে যে কোয়েশ্চেন ব্যাংকের নিচে আমাদের 2018-তে উদ্ভাসের এডিশনের নিচের দিকে কোয়েশ্চেন ব্যাংকে এটা লেখা, আমার চোখে ভাসতেছে যে অ্যান্সারটা এরকম ভাবে ছবিও দেওয়া আছে, ডান পাশে বাম পাশে অ্যান্সার, এখানে নিচে অ্যান্সার দেওয়া, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্রসেসটা মনে পড়তেছে না। ওই লেভেলে যে হচ্ছে যে তোমাকে প্রিপারেশন নিতে হবে না, পরে ম্যাথটা আমি পারছি। আমার নিজেরও আছে, আমি তখন হচ্ছে মডেল টেস্ট দেওয়ার সময় ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষাগুলোর আগে মডেল টেস্ট দিতে গেছি। একটা ম্যাথ আমি হচ্ছে দেখে গেছি, ওই যে বহুপদীতে একটা ম্যাথ ছিল যে পি এর মান কত হলে একটা মূল আর একটার বিপরীত হবে। তো আমি পুরো অঙ্ক হচ্ছে মানে কয়েকবার করে দেখছি, ওখানে কিছু একটা কাজ করা লাগতো যে এটা না করলে অঙ্কটা মিলাইতে পারবো না, মানে পরের লাইনে যাওয়ার জন্য। তো আমি ওই লাইনটার মনেই করতে পারতেছি না। জটিল সংখ্যা এরকম একটা লাইন ছিল যে -1 থাকে, -1 এর বদলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা ব্যালেন্স করা লাগে। সো
এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো তুমি যদি বারবার করে প্র্যাকটিস করে না যাও, রিটেন পরীক্ষা হোক বা এমসিকিউ পরীক্ষাই হোক, এটা কিন্তু আসলে মিলবে না, মানে ভিজুয়ালাইজেশনটা ওই মোমেন্টে আসবে না। আমি যতবারই দেখা যাই না কেন, আলটিমেটলি আমার নিজের হাতে প্র্যাকটিস করে যাওয়া লাগবে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ওই জায়গাতে একটু অ্যাড করতে চাই। আমরা হচ্ছে লাস্ট ব্যাচ 19 ব্যাচ যারা ফুল সিলেবাস পরীক্ষা দিয়েছি। সো সারফেস টেনশনে যে ম্যাথগুলো আছে আমি তো আরো বেশি, এবং সারফেস টেনশন বা পৃষ্ঠটানের কিছু ম্যাথ ছিল আমার মনে আছে। তো কলেজের একটা পরীক্ষাতে পৃষ্ঠটানের আগে পড়াশোনা করা ছিল, তো অনেকবার আমি লিখে লিখে পড়ছি, অনেক লিখছি পৃষ্ঠটানের সূত্রগুলো অনেক লিখছি। পরীক্ষার হলে যে দেখে আমার তারপরে মনে পড়তেছে না, কিন্তু হাতে কলম আছে, আমি দেখছি আমি লিখে ফেলছি, মনে পড়তেছে না, আমি লিখে ফেলছি। দেখি আমি হচ্ছে ওইটা লিখে ফেলে মানগুলো বসাইতে পারতেছি, পরে বাসায় এসে দেখি আমার মিলে গেছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা কিন্তু এক্সপেরিয়েন্স হয়, এক্স্যাক্টলি এটা ঘটে। পরেরটাতে চলে আসি, সেটা হচ্ছে আর দুইটা আমাদের টপিক বাকি, যে অপশনের প্রায়োরিটাইজেশন। আমি আসলে ইঞ্জিনিয়ারিং এ বেশি হচ্ছে যে ফোকাস করছি গত 5 বছর পড়ানোর ক্ষেত্রে, আমি এটা একটু কম বুঝি, সেটা আসলে ওদেরকে অ্যান্সার করতে দিব যে অপশনের প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে আসলে কি কি করা উচিত, মানে কোন ইউনিভার্সিটি আগে প্রায়োরিটাইজেশন তারপরে কোনটা। সো যারা ভাই ভার্সিটি প্রিপারেশন নেয়, আমি আপনার কথার সূত্র ধরেই বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবে বলে ঠিক করে, প্রথম টার্গেট কিন্তু বুয়েটই থাকে। যদি সামহাউ বুয়েট মিস হয় তাহলে সেই ক্ষেত্রে সিকিউর ওয়েটের দিকে আসে। ডিউতে দেখা যায় যে ঢাকার বাইরে যাব না, তো সেই ক্ষেত্রে রয়ে যায়। সো এখন যারা এক্স্যাক্টলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে, সো ডেফিনেটলি ওই অনুযায়ী তোমাদের প্রথম টার্গেটই থাকবে ডিউতে আসা। তো ডিউতে যদি সামহাউ মিস যায়, তো সেই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে যেটা স্বতন্ত্র পরীক্ষা হয়, আর বাদ বাকি ভার্সিটি পরীক্ষাগুলো কিন্তু একবারে গুচ্ছের আন্ডারে হয়, মানে 17টা ইউনিভার্সিটি মনে হয় গুচ্ছের আন্ডারে। এটার মধ্যে আবার কিছু সুবিধা আছে, সাস্টের মতো যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর পরীক্ষাও কিন্তু গুচ্ছের আন্ডারে হয়। সো তুমি যদি এক্স্যাক্টলি ভার্সিটি প্রিপারেশনটুকু কমপ্লিট করো, তোমার কিন্তু একই সাথে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটুকু কমপ্লিট হইতেছে, একটু মডিফাই করে পড়লে জিএসটি টুকু কভার হয়ে যাইতেছে। জিএসটির কোশ্চেন ব্যাংকটা যদি একসাথে শেষ করে ফেলাই, যে আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক নিয়ে বসছি, একই সাথে জিএসটির প্রশ্ন ব্যাংকটাও আমি শেষ করে ফেলাইলাম, তাইলে কিন্তু দুইটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। জিএসটিতে হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম কিছুটা কম আসতে পারে, ডিউতে বেশি আসতে পারে, বা ভাইস ভার্সাও হইতে পারে। অল্প একটু 19-20 প্রিপারেশন নিলে কিন্তু ভাই দুইটা একসাথে কভার হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটির পরে ওই সেম প্রিপারেশন নিয়েও কিন্তু তুমি বিউপির এক্সামও দিতে পারবা। বিউপির যেই সায়েন্সের ফ্যাকাল্টি গুলো আছে, 5টা ডিপার্টমেন্ট মনে হয় থাকে, সো ওগুলাতেও কিন্তু তুমি একই সাথে এক্সাম দিতে পারবা। তো এইটুকুই হচ্ছে ভাই একটা প্রিপারেশন নিয়ে কমপ্লিট করে ফেলানো পসিবল। ওকে, আর এই ব্যাপারে কি ওই যে জিএসটি আর ডিউ আসলে এক্সাম প্রিপারেশন বা প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, জিএসটি এবং ডিউ এর ক্ষেত্রে ডিউ এর যে প্রিপারেশন, এটাতেই তোমার হচ্ছে জিএসটি কভার হয়ে যাবে। আমি বলবো তুমি যদি ডিউ এর জন্য ভালো করে পড়ো, তুমি বাকি পরবর্তীতে যেই জায়গাগুলোতে পরীক্ষা দিবা প্রত্যেকটা জায়গাতে ভালো করতে পারবা। জিএসটি তে এক্সট্রা ফ্যাসিলিটিস যেটা, যে তোমার ফোর্থ সাবজেক্ট আর মেইন সাবজেক্ট বলে কিছু নাই, তুমি ফোর্থ সাবজেক্ট এবং মেইন সাবজেক্ট যে কোনো একটা চেঞ্জ করে বাংলা ইংলিশ দাগাইতে পারবা। আচ্ছা, তোমার ধরো হচ্ছে ফোর্থ সাবজেক্ট ম্যাথ আছে, ম্যাথ ফোর্থ সাবজেক্ট আছে, বাট তুমি ম্যাথে উইক, এই মেইন সাবজেক্ট আছে তোমার ম্যাথে উইক, তুমি ম্যাথ চেঞ্জ করতে চাচ্ছ, তুমি বায়োলজি রাখো, রেখে তুমি হচ্ছে বাংলা ইংলিশ নিয়ে চলে আসো ম্যাথের পরিবর্তে, কোনো সমস্যা নেই। সবসময় যে বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট ওটাই আমার চেঞ্জ করতে হবে, জিএসটিতে এরকম কোনো অপশন। আচ্ছা, মানে ডিউতে হচ্ছে আমি যতটুকু জানি যে মেইন সাবজেক্ট যে 3টা থাকবে টোটাল, ওই 3টা দাগাইতেই হবে, অপশনাল চেঞ্জ করতে পারো তুমি এখানে থার্ড আর ফোর্থ দুইটা চেঞ্জ করতে পারবে। এটা আচ্ছা, নাইস। অলমোস্ট ভিডিও শেষ, লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে অপশনাল দাগানোর ক্ষেত্রে কোনটা দাগানো বেটার। এখানে আগে আমি আমার ওপিনিয়নটা দিয়ে নিই। আমি যখন প্রিপারেশন নিই, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এ বেশি ফোকাস ছিলাম, আমি আসলে মানে আমার টার্গেট এটাই ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং এ প্রিপারেশন নিব, আর আমি একটু মানে হচ্ছে যে ঘাটতারা টাইপের মানুষ, আমি হচ্ছে বুয়েটের প্রিপারেশন বুয়েটই চান্স পাবো, আমার আর অন্য কিছু আমি চিন্তাও করি না। আমি ফর্ম তুলছে 4টা, বুয়েট, আইওটি, ডিইউ আর জাহাঙ্গীরনগর। আমার বুয়েটের পজিশন খুব ভালো আসে না, এটা ট্রু, বাট আই গট ইন, মানে যেটা আমি টার্গেট হচ্ছে সেটা হইছে। সো এটা বলার কারণ হচ্ছে আমি বুয়েটে বেশি ফোকাসড হওয়ার কারণে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে বেশি ফোকাসড হওয়ার কারণে আমি ডিইউ প্রিপারেশনের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট নিয়ে মাথা ঘামাই নাই। সো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পারি, বায়োলজি তো পারি না। বায়োলজি হচ্ছে লাস্টের দিকে আমি ভাবলাম যে লাস্টের দিকে টান দিয়ে পড়ে ফেলবো। তো আমি এখন মডেলটা দিতে গেছি, বায়োলজি কিচ্ছু পারি না, কিছুই মনে নাই। তো বললাম কি দাগানো যায়, বললাম আচ্ছা ইংলিশ আমি ভালো ছোটকাল থেকে ইংলিশ দাগাই। ইংলিশ দাগাই দেখেছি, কিন্তু ইংলিশ আমি কনফিডেন্টলি ভুল লাগাচ্ছি, মানে এটা আরো বড় ঝামেলা। বায়োলজিতে আমি জানি ভুল লাগাচ্ছি, আর এখানে আমি জানিও না যে আমি ভুল লাগাচ্ছি। আমি মডেল টেস্ট দিলাম, দাগাই আসছি মনে করো 25টা, পাইছি 12, কারণ অর্ধেক আমার নেগেটিভ মার্কিং এ গন। আরে তো ঝামেলা, ইংলিশ আমি যতটা ভাবছিলাম আসলে এটা এরকম ইংলিশ না, মানে আমি ইংলিশে পক যতই করি ওটা তো পারি না। তো পরে বুঝলাম আচ্ছা ঠিক আছে, এখানে ইংলিশও করা যাবে না। তো পরে আমার কাছে অপশন আছে বাংলা কি করবো, বাংলা তো আমি চিনি না। তো বাংলা বোঝা যায়, আমি এক ফ্রেন্ডের কাছ থেকে বাংলার কিছু শিট টিট নিছি, যে ওরা হচ্ছে সি ইউনিট না বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিল, ওদের তো বাংলা অনেক ইন্টেন্স। আমি ওদের কাছে ইউসিসি শিট নিয়ে আসছিলাম, আমার মনে আছে, কারণ উদ্ভাসের ম্যাটেরিয়াল তখন এই সেক্টরে অত বেশি ডেভেলপ না। তো আমি শিট নিয়ে আসছি, তো এখানে দেখি যে আচ্ছা কিছু জিনিস আমি পারি।
আমি গেস করো এটা কোন জায়গার বাংলা, মানে কন্টেন্ট গুলো কোথা থেকে কমন পড়ে? ফার্স্ট পেপার থেকে না, এটা পরে 9-10 এর যে বাংলা বইটা আছে না, ওইটা আগের যে এডিশনের, আগের যে সবুজ কালারের ব্যাকরণ। তো আমি তো মনে করো 9-10 এ থাকতে আতলামির জন্য ইচ্ছা মতো বাংলা পড়ছি। তো আমার না ওই বই ঠাড়া মুখস্থ, মানে এমন মুখস্থ যে আমি 2 বছর পরে এসে রিমেম্বার করতে পারছি। তো আচ্ছা এইটা একটা আমি পারফেক্ট অপরচুনিটি পেয়েছি। আমি মনে আছে পরীক্ষার ডিউ পরীক্ষার 6 দিন আগে টানা 2 দিন নাওয়া থাওয়া পায় আমি খালি ওইটাই পড়ছি। 2 দিনের মধ্যে বাংলা আমি ঠাড়া মুখস্থ করছি। মুখস্থ করে A to Z আমি বাংলা দাগাইছি। এবং ডিউতে ট্রাস্ট মি, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আমাদের সময় ডিউ কোশ্চেন একটু টাফ হয়েছিল। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি মানে বাংলা 4টা দাগাইছি। আমি সবচেয়ে বেশি বাংলায় বাংলায় ভালো করছি, গরম পড়ছি, তো ওইটা একদম ভালো আসছে। সো আমি বলবো না যে আমি যেই তুক্কাটা মারছি সেটা সবার নেওয়া উচিত। আমি বললাম তো আমি একটু ঘাড়তেরা টাইপের, আমার জন্য হচ্ছে যে উল্টাপাল্টা ডিসিশন কাজে লাগে। বাট অনেস্টলি আমি যেটা বলবো, অপশনালটাকে কখনো মানে হেলায় ফেলায় নিও না। যারা মেডিকেল প্রেপ নেয় তাদের জন্য ডিউ প্রবলেম হয় না, যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় তাদের জন্য এটা সমস্যাটা হয়। আর যারা অ্যাকচুয়ালি যে ডিউ প্রিপারেশন নেয় তাদের একটা বড় সমস্যা, বিকজ তারা 4th সাবজেক্ট কোনটা দাগাবে এটা ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে আছে, এটা ওরাই দুজনে ভালোভাবে বলতে পারবে, আমি অত ভালো জানি না। সেটা হচ্ছে তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে কিন্তু বেশ কিছু সাবজেক্ট পাবা না। আর কোন সাবজেক্ট পাবা না এটা মনে হয় তোমরা ভালো জানো, ডিউতে তো ওপরও ভালো জানবে। যে মমিত ভাই যে কাহিনীটা বললো 4th সাবজেক্টে, আমি নিজেও কিন্তু আসলে সেম কাহিনী ফেস করছি। আমিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার কারণে বায়োলজি ভাই দাগা বই না, মানে বোর্ড পরীক্ষার পরে বায়োলজি বই আর ধরি। সো আমি হচ্ছে শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুইটা যেহেতু একসাথে কন্টিনিউ করতেছিলাম। আমরা তখন স্পন্দন নাম ছিল না, আমরা আলাদা করে শিশির ভাই, সাব্বির ভাই, রনি ভাই ওনাদের কাছে পড়তাম। তো তখন যেটা হয়েছে যে ক্লাসগুলোতে আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুইটাই একসাথে কাভার হইতেছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে বায়োলজিটা নিয়ে। তো বায়োলজি আমি নিজে পার্সোনালি এইচএসসির পর থেকে আর ধরিও নাই। তো আমি যে কাজটা করলাম যে ইংলিশ পড়া শুরু করলাম। ইংলিশ শুধুমাত্র কোশ্চেন ব্যাংক আমি সলভ করতেছি, আর কোনো কিছু আমি জানি না। যে কোশ্চেন গুলো কিন্তু ভাই সেম কোশ্চেন, মানে একই টাইপের কোশ্চেন রিপিট হইতেছে। সো আমি জাস্ট ওই কোশ্চেন ব্যাংক টুকুই পড়লাম, এন্ড ওইটার থেকে আমি কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায়ও ইংলিশই দাগাই দিয়ে আসছিলাম বায়োলজির পরিবর্তে। যার কারণে পজিশন সামনের দিকে থাকার পরেও আমি কিন্তু বায়োলজি ফ্যাকাল্টির আন্ডারে যে সাবজেক্ট গুলো আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ফার্মেসি, তারপর মাইক্রোবায়োলজি, এই টাইপের যে সাবজেক্ট গুলা, ইনফ্যাক্ট ভাই আমার সয়েল সায়েন্সও আসে নাই, ওটাও হচ্ছে বায়োলজি সাবজেক্ট চয়েস দেওয়ার সময় ওই সাবজেক্ট আমার অ্যাভেইলেবলই ছিল না, মানে দিতেই পারি। আর দিতে মানে আলাদা আলাদা পাস করতে হয় না কিছু সাবজেক্ট পাওয়ার জন্য। এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়তে চাও, এমসিকিউ যদি 15টা আসে, 15টার মধ্যে একটা সার্টেন মার্ক তোমাকে বলবে, যেটা রেজাল্টের পরে বলবে, মানে ওটা তোমার আগের থেকে। হ্যাঁ, মানে মনে করো যে তুমি ওভারঅল তোমার কি মানে পজিশন উপরে, বাট তুমি ম্যাথে খুব কম পাইছো, প্রবাবলি সিএসসি নিতে পারবা না, বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোই বাদ পড়ে যায় আসলে। সো এইটাও হচ্ছে একটা ফ্যাক্টর যে তুমি যদি বায়োলজি দাগাও, বায়োলজি দাগানোর পরেও যদি ওটাতে প্রপার মার্ক না আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে সাবজেক্টগুলো তুমি চয়েসই দিতে পারবা না। এন্ড একই সাথে ম্যাথের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। সো যার যার স্ট্রং জোন যেটা বা কমফোর্ট জোন যেটা, সেটা বুঝে শুনে তারপর প্রিপারেশন নেওয়া উচিত। তোমার যদি বায়োলজি ভালো মতো পড়া থাকে তাহলে ডেফিনেটলি বায়োলজি দাগাও, তাহলে তোমার হাতে অপশন বেশি থাকবে। আর যদি বায়োলজি পড়া না থাকে, সুন্দর মতো বাংলা ইংলিশ নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো, যে কোনো একটা পড়লেই আসলে ভালো মতো হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রেও সেম কথা, যে ভাই আগে ম্যাথ পড়ি নাই, বা অনেকেরই ভাই 4টা চ্যাপ্টার নিয়ে সমস্যা। একটা হচ্ছে ক্যালকুলাসের ওই পার্টটুকু, আর এই বলবিদ্যা। সো এই 4টা এই দুইটা নিয়ে আমার বই আছে, বুঝছো, প্রমোশন করে দিলে ভালোই। সো এই বইগুলো কিন্তু তোমরা আসলে অ্যাডমিশনের ভিতরে দেখতে পারো, ওখানে কিন্তু সুন্দর মতো প্রত্যেকটা টাইপ না, এটা ভালো বেশ যাই বলি সেখানে মোহিত ভাইয়ের সবকিছু। তো যেটা বলতেছিলাম যে ওই বইয়ের মধ্যে কিন্তু সবগুলারই ইঞ্জিনিয়ারিং এ কি কি কোশ্চেন আসছে, ভার্সিটি থেকে কি কোশ্চেন আসছে, প্রমোশন করা লাগবে। থ্যাংক ইউ। তো এইটা যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলা মার্ক চলে যাইতেছে। 4টা চ্যাপ্টার থেকে মিনিমাম হইলেও 8টা কোশ্চেন আসবে। সো এই 8টা কোশ্চেন যদি তুমি না পারো, 15টার মধ্যে 8টাই পারতেছি না, মানে বাকি 7টা দিয়ে। আমার এখানে না আরেকটা ওপিনিয়ন আছে, আই ডোন্ট নো, এটা অনেক হার্শ শোনা যাবে। সেটা হচ্ছে একজন ছেলে, সে ট্রিপলি পড়বে, সিএসসি পড়বে, কিন্তু সে ডিফারেন্সিয়েশন পারে না, ওর পড়া উচিত না। আই এম সরি, বাট তোমার পড়া উচিত না, পড়ো না। কেন? মানে তুমি তো ভাবতেছো যে তোমার জীবনটা তো অ্যাডমিশনে শেষ না, অ্যাডমিশনে শুরু, তারপরে 4 বছর তো প্যারা খাওয়ার জন্য আছে, তারপর যাদের আবার অনেক ইচ্ছা পিএইচডি করতে যাওয়া, তারা আরো আছে। কেন ভাবতেছো যে জীবন এখানে শেষ? যাই হোক, ডিউতে হচ্ছে সাবজেক্ট নিয়ে আসলে এইটুকুই। 4th সাবজেক্টে আসলে খুব বেশি একটা মানে ইয়া করার কোনো কিছু নাই। ওকে, মিল্টন, যদি ভিডিওর শেষে তোমার আসলে কোনো একদম মধ্যে মানে ওদের জন্য যদি কোনো হচ্ছে একটা প্রপার
আইডিয়া দেওয়া থাকে বা যদি কোনো সাজেশন থাকে? আমার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা ক্লাস যেখানেই করো, আমার মাঝখানে মনে পড়ছিল জিনিসটা, মাথায় আসছিল, ক্লাস যেখানেই করো, তুমি অনলাইন করো আর অফলাইন করো। আমি তো তোমাকে বললাম যে অফলাইন ক্লাসের প্রবলেম হচ্ছে তুমি অনেক কিছু অনেক সময় গুছিয়ে পড়তে পারবা না, আর অনলাইন ক্লাসে আবার তুমি অতিরিক্ত গুছিয়ে পড়তে যে খালি ক্লাসই করবা। এক্স্যাক্টলি, এটা খুব বাজে, সবচেয়ে বড় প্রবলেম। দেখা যাচ্ছে তুমি অমুক ভাইয়ের তমুক ভাইয়ের অমুক পপুলার ভাইয়ের 20 ঘন্টা ক্লাস করতেছে একটা চ্যাপ্টারের উপর, 50 ঘন্টা ক্লাস করতেছে একটা চ্যাপ্টার। এগুলা বলে না, পরে মানুষজন আবার ঝামেলা করে 14 ঘন্টা 15 ঘন্টা। আমি টার্গেট করে কাউকে বলতেছি না, আমিও তো একজন টিচার। না না, বলতে মজা করে ভাই, তুই প্যারা নিস না। জৈব যুগে আমিও প্রায় হচ্ছে যে আপনার 30 ঘন্টার উপরে ক্লাস নেওয়ার আমার ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে। তো এখন আমি যদি ওদেরকে জৈব যুগে 30 ঘন্টা অ্যাডমিশনে পড়াই, এটা তো আসলে 30টা ঘন্টা নষ্ট হলো না। ওকে আমি 4.5 থেকে 5 ঘন্টার ভিতরে ওটা আমি কম্প্যাক্ট করে দিতে পারবো এবং বলে দিতে পারবো যে এটা পড়লে হবে, পড়ো, এর বাইরে কিচ্ছু আসবে না তোমার। এক্স্যাক্টলি। সো এই জায়গাতে তো আমার ওই জায়গা মানে ওই পরিমাণ টাইমটা ওয়েস্ট করানো উচিত না। সো আমি ওই জায়গাতে তোমাকে বলবো যে তুমি সব সময় চেষ্টা করবা ক্লাসগুলা কম্প্যাক্ট করার জন্য। তোমার একদম কনক্রিট কম্প্যাক্ট টপিক যদি ওখান থেকে বেরিয়ে চলে আসে, দেন তুমি প্র্যাকটিসে যতটা বড় সময় দাও, লিখে লিখে প্র্যাকটিস করো, ওই জিনিসপত্রগুলো রিভিশন বেশি থাকে, কন্টেন্ট কম এন্ড রিভিশন যত বেশি তুমি দিতে পারবে, ফাইনালি তোমার এফিশিয়েন্সি বাড়বে, পারফরম্যান্স বাড়বে, এবং আমার মনে হয় যে তোমার পজিশনও ভালো যাবে। আমি আমার টোটাল অ্যাডমিশন জার্নিতে সবচেয়ে বেশি ভুগছি কিসে জানো? আমি পড়ছি অনেক, প্র্যাকটিস করছি কম। মানে প্র্যাকটিস বলতে কি বোঝায়, ধর আমি প্রত্যেকটা কন্টেন্ট পড়ছি, আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমার প্রপার কোনো গাইডলাইন ছিল না, আমার কোনো সিনিয়র ছিল না যে আমাকে বুয়েটের জন্য ওই লেভেলে গাইড দিতে পারবে যে তুমি এটা করো এবং এই সোর্স গুলাই পড়ো। তো আমি র্যান্ডম পড়ছি, আমি উদ্ভাস এসেও কানেক্ট করতে পারি নাই, র্যান্ডম পড়ছি, সব পড়ছি। এবার যেহেতু সব পড়তেছি, র্যান্ডম পড়তেছি, কোনোটাই আমি ডিপ প্র্যাকটিস করতেছি না। বুয়েটের এক্সাম হলেও যে সেম প্রবলেম হয়েছে, আমি ফুল 3 ঘন্টায় পরীক্ষা দিচ্ছি। আমাদের সময় ওই যে 60টা কোশ্চেন, আমার মতো আর কি, আমাদের এবং দ্যাট ওয়াজ আ গুড প্রসেস। এবং আমার মনে হয় যে এখনো পর্যন্ত ওইটাই বেস্ট, মানে একটা বুয়েটের সিগনেচার একটা মুভ। এবং আমি 3 ঘন্টায় পরীক্ষা দিচ্ছি, আমি সবগুলো অ্যাটেম্প্ট করছি, করেও আসছি, এবং আমি কনফিডেন্ট আমার মনে মেবি হয়ে যাবে, আমি এত ভালো পরীক্ষা দিলাম। বাট প্রবলেম হইতেছে মানে ম্যাক্সিমাম কোশ্চেন আমার অ্যান্সার গুলা মিলে নাই, ফলে হয়েছে কি আমি অ্যাটেম্প্ট করলে ওগুলা পার্শিয়াল হয়ে গেছে, পার্শিয়াল হয়ে তো আমি আর চান্স পাবো না। কিন্তু সেম প্রবলেমটা যখন আমি বুঝছি, আমার যখন বুয়েট মিস গেল, রেজাল্ট আসলো, আমি বুঝছি যে এই জায়গাতে আমার প্রবলেম হইতেছে ক্যালকুলেশন। আমি রুয়েটে এবং চুয়েটের পরীক্ষাটা আমি বুয়েটের জন্য তখন তো আলাদা আলাদা পরীক্ষা। চুয়েট ওই যে আবরার ভাইয়ের হচ্ছে যে ইনসিডেন্টটা ঘটলো, আমাদের সময় তো ঘটলো, ওই সময় ইনসিডেন্টের জন্য হচ্ছে বুয়েট খুব উত্তাল ছিল, চুয়েটের পরীক্ষা 2 দিন আগে ছিল। সো আমি কনফিউজ ছিলাম যে আমি বুয়েটে ফোকাস করবো নাকি চুয়েটে যাবো। সো আমার বাসা থেকে নিষেধ করলো যে চুয়েটে যাও না, তুমি বুয়েটে ফোকাস করো, যা হবে হবে, যেহেতু তোমার বুয়েট মেইন টার্গেট। আমি চুয়েটে গেলাম না, পরে বুয়েটে দিলাম, বুয়েটে হইলো না। এবার আমি তো খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি আমার কি হচ্ছে এটা। তো পরে ঢাবির পরীক্ষা, ওই যে আপনাদের যে সেম কাহিনী, 4th সাবজেক্ট বায়োলজি, ওর জন্য খেয়ে গেছি। এখন যদি বলি তাহলে মানে উল্টা ওয়ার্ড বললে আমাকে আবার তোমরা ধরবা না যে ভাই কি বললেন এটা, আপনি তো এগুলো বলেন না। সো পরে এগুলা মিস যাওয়ার পরে আমি খুব কনসার্ন হয়ে গেলাম যে না, আমাকে তো চান্স পাইতেই হবে। সো পরে আমি রুয়েটের পরীক্ষাটা এবং কুয়েটের পরীক্ষাটা, এটাতে আমি কন্টেন্ট কম অ্যান্সার করছি। আমি খুব কনসিয়াসলি অ্যান্সার করছি, কম অ্যান্সার করছি, যে না যেটা আমি অ্যান্সার করবো এটা যেন আমি একদম ক্যালকুলেশন কারেক্ট করে আসি। ফলে আমার রুয়েট কুয়েট 2 জায়গাতে ভালো পজিশন আসছে, আমি কিন্তু ভালো সাবজেক্ট পেয়ে যাচ্ছিলাম। সাস্টেও সেম হয়েছে, ঠিক আছে, সাস্টেও আমি ভালো পজিশন পেয়ে গেছি। এবার যখন আমার একটা পজিশন চলে আসলো, আমি নিশ্চিত হয়ে গেলাম যে না, আমি জায়গাতে ভর্তি হইতে পারতেছি, আমি রিল্যাক্সড। এরপরে বাসায় যে আমি কি করা শুরু করছি, আমি টিউশন করা শুরু করছি, বুঝছো, ব্যাচ পড়ানো শুরু করছি 4টা-5টা। আমার কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই, রুয়েটে ভর্তি হবো ফিক্সড। আমার বাসা থেকে বলতেছে যে তুমি তো ল্যাপটপ কিনতে যাবা ঢাকাতে, তুমি বুটেক্সের পরীক্ষাটাও দাও। আমি 1 মাস পড়িই নাই, না পড়ে পরীক্ষাটা অনেক পরে হয়। হ্যাঁ, অনেক পরে হয়। ওই সময় হয়তো, এখন আমার বেশিরভাগ মানুষ ভুলেও যায়। এখানে একটু কম্পিটিশন কমও হয়, প্রায় 1,500 শিক্ষার্থী টপ পরীক্ষা দেয় না। মানে ওই সময় এটা হইতো, এখন আমার কম্পিটিশন আরো বেশি হয়ে গেছে। তো ওই সময় এটা হইতো। তো পরে বুটেক্সের যে পরীক্ষাটা হইলো, ওই জায়গাতে আমি 1.5 মাস 1 মাস খালি বাসায় টিউশন করাইলাম, করায় এসে র্যান্ডম পরীক্ষা দিলাম, একদম রিল্যাক্সে পরীক্ষা দিলাম। আমি পরীক্ষা হলে বসে বসে চিন্তা করছি যে এটা তো আমি ভর্তি হব না, আমি যেটা করবো একদম কারেক্ট করে যাবো, আমার চান্স দরকার নাই। সো আমি ওইটাই যেটা করছি একদম ফুল কারেক্ট করে আসছি, এবং আমার বুটেক্সের পজিশন সবচেয়ে আগে আসছে, আমার 478 পজিশন আসছিল, সবচেয়ে আগে আসছে। সো আমি ওই দিন বুঝতে পারলাম যে আসলে মেইন গেমটা হচ্ছে অ্যাকুরেসির। তুমি যতই পারো পরীক্ষা হলে যদি অ্যাকুরেট না করতে পারো, তোমার সব প্রিপারেশন। যাক, ভালো, মিল্টনের কথাটার মানে এন্ড ধরেই আমি ভিডিওটা শেষ করি, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ বলি অফলাইনে যখন আমি পড়াই, যে the exam is not about how much you know, it's rather about how much you can execute. এক্সিকিউশন না পারলে তুমি যতই জ্ঞান ভর্তি মাথা নিয়ে যাও, সেটা আসলে লাভ নাই, বিকজ স্যার তোমার
মাথার ভিতরের নলেজ দেখে মার্কস দেয় না, মার্কস দেয় তোমার খাতায় লেখা দেখে। সো মাথার নলেজটা খাতায় আনার জন্য, ডেলিভার করার জন্য আসলে তোমাকে ইনাফ প্র্যাকটিস করতে হবে। সেটা দিয়ে আমাদের ভিডিও শেষ। আশা করি যে ভিডিওর মাধ্যমে, ভিডিও একটু লং হয়েছে বাট ভিডিওটা আই হোপ তোমাদেরকে একটা প্রপার একদম অথেন্টিক গাইডলাইন টাইপের তোমাদেরকে একটা সাজেশন দিতে পেরেছি আমরা, যে কি কি করা লাগবে, কি কি ভুল করেছে আমরা, কি কি ভুল তোমাদের করা উচিত না। এবং আশা করি তোমরা সবাই সামনে একটা ভালো রেজাল্ট আমাদেরকে উপহার দিবে, এবং যখন একটা ভালো রেজাল্ট হবে তখন কাইন্ডলি ভিডিওতে সেটা কমেন্ট করে দেওয়া যায়, ভাইয়া পেরে গেছি। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, দেখা হবে বিজয়, রাইট, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ। ও ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করবো। হ্যাঁ রাইট।